নমস্কার। আমরা এই ভিডিওতে হাইড্রোজেন গ্যাসকে প্রিপারেশন করব। এই প্রিপারেশনকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হলো ইন্ডাস্ট্রিয়াল মেথড আর একটা হলো কমার্শিয়াল মেথড। সো আমরা প্রথমে দেখব যে ল্যাবরেটরি প্রিপারেশন মানে ল্যাবে আমরা কিভাবে করি আর ইন্ডাস্ট্রিতে হিউজ অ্যামাউন্টে কী করে করি। সো ফ্রেন্ড, আমাদের টার্গেট দুরকম, একটা হলো ল্যাব আর একটা হলো ইন্ডাস্ট্রি। সো আমরা প্রথম ফোকাস করছি ল্যাব প্রিপারেশান দিকে, শেষে আমরা ইন্ডাস্ট্রি নিয়ে ডিসকাস করব। সো সবার ফার্স্ট ছোট ছোট কোশ্চেনগুলো এখানে খেয়াল করবে। প্রথমত এরকম একটা ফ্লাক্স থেকে থাকে, ওকে। এইখানে আমরা একটা ফানেল আমরা নিয়ে নিই, এখানে রাবার টাইপ থেকে থাকবে। এখানে যে ফানেলটা এই রাবারের মধ্যে দিয়ে চলে আসবে সেটা দিয়ে সেটাকে বলা হয় থ্রি স্টেল ফানেল, ঠিক আছে? থ্রি স্টেল ফানেল বলা হয়ে থাকে। সেটা একবারে তলা পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। আরেকটি হলো এইখান থেকে থাকবে, এটা তলা পর্যন্ত যাবে না, দিয়ে এই যে এইখান থেকে আমি আলাদা করে নিচ্ছি। এই জিনিসটাকে বলা হয় আমার কাছে ডেলিভারি ফানেল, ওকে। ডেলিভারি ফানেল, যেখান থেকে গ্যাসটা ডেলিভারি হচ্ছে। এখান থেকে আমার কাছে এখানে ওয়াটার রয়েছে, এই ওয়াটারের মধ্যে গ্যাসটাকে পাঠানো হচ্ছে। ফার্স্ট কোশ্চেন যা যা জাগছে, তোমার মনে যা যা কোশ্চেন জাগছে সেটাই হলো আমাদের এখানে পড়বার বিষয়। নাম্বার 1 পয়েন্ট, সেটা হলো এই টিউবটা একদম তলা পর্যন্ত কেন, হোয়াই মানে তার মানে থ্রি স্টেল ফানেল সম্পর্কে আমাদের কাছে একটা কোশ্চেন জাগছে। 2 নম্বর হলো ডেলিভারি টিউবটা কেন উপরে, নিচে পর্যন্ত কেন নেই, তার মানে ডেলিভারি টিউবটা সম্পর্কে আমাদের একটা কোশ্চেন জাগছে। এবার রিয়াকশানটাই আমরা আসছি। আমরা এখান থেকে ডাইলুট HCl নিচ্ছি, এগেন কোশ্চেন হোয়াই ডাইলুট। আমরা সব কোশ্চেনে অ্যান্সার করব, কিন্তু হোয়াই ডাইলুট। নাম্বার 4 হলো HCl নিলাম, ওকে ফাইন, তার মানে কি সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড নিলে কোনো প্রবলেম হতো? তাহলে এইগুলো কেন নিলাম না আমি, কেন আমি HCl এর কথা বারবার বলছি? ফাইন। নিচে আমরা যেটা নেবো সেটা হলো কিছু পরিমাণে আগে থেকে গ্র্যানুলার জিঙ্ক নেব বা ইমপিওর জিঙ্ক নেব। আবার প্রশ্ন জাগছে যে হোয়াই গ্র্যানুলার জিঙ্ক কেন? আর একটা কোশ্চেন, পিওর জিঙ্ক নিলে কি হতো? যদি আমি পিওর জিঙ্ক নিতাম তাতে কি হতো আমার কাছে প্রবলেম, ওকে। আচ্ছা, প্রথমত বলি, এটা তলার মধ্যে চোবাবো না। প্রথমত কি করব, আমি খানিকটা গ্যাস বার করে দেবো ফার্স্ট। তাহলে ফার্স্ট আমি গ্যাস খানিকটা ওয়েস্ট করব। কেন বলছি আমি ওয়েস্ট করতে? ওকে, দেখো, যখন কোনো এক্সপেরিমেন্ট করবে না, প্রতিটা পয়েন্ট প্রতিটা জিনিস তোমাকে ভালো করে জানতে হবে, তাহলে সমস্ত কোশ্চেন করে দিতে পারবে। তো প্রথমে গ্যাস খানিকটা বাইরে বার করে দিতে বলছি। কেন বলছি এই কথাটা? 4 নম্বর হল 8 নম্বরের কোশ্চেন আমার কাছে, এটা উপর দিয়েও নিতে পারতাম, তলা দিয়ে কেন নিচ্ছি? হয় লোয়ার ডিসপ্লেসমেন্ট কেন আমরা করছি, ওকে। সো আমরা এক এক করে কোশ্চেনটায় আসছি। প্রথম কথা, যে জিঙ্কের সঙ্গে জিঙ্ক যে নিয়েছো তার সঙ্গে HCl এর রিয়াকশানটা বলে দিই। HCl এর রিয়াকশানে ZnCl2 তৈরি হবে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, ওকে। কিন্তু দেখো, প্রথমে এয়ার টাইট করবার সময় কিছু তো এখানে অক্সিজেন বা এয়ার তো ঢুকেছিল, তো সেই অক্সিজেনের সঙ্গে যদি হাইড্রোজেন রিয়াকশান করে H2O তৈরি করে দেবে। এই H2 আবার H2-র সঙ্গে মিশে যাবে, সমস্যা ক্রিয়েট করবে। তাই জন্য আমাকে ফার্স্ট কী করতে হয়, খানিকটা ফেলে দিতে হয়, কারণ এখান থেকে কি যাচ্ছে, H2O যাচ্ছে। প্রথমে H2 আর H2 এবং H2 মিশে গেছে। কারণ আমি এই সেট আপটা করবার সময় যখন ওপরে গার্ডারটা বা রবারের ব্যান্ডটা দিয়েছিলাম, তখনই তো খানিকটা অক্সিজেন ঢুকেছিল ভেতরে, সেটা তো এই হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশান করে জল তৈরি করে দিয়েছে, সেটা তো এই হাইড্রোজেনের সঙ্গে মিশের মধ্যে চলে এসছে। তো ওটাকে প্রথমে কি করতে হবে, বার করে দিতে হবে। তাই বলেছি খানিকটা গ্যাস আমরা ওয়েস্ট করব, ওকে, ক্লিয়ার?
সেকেন্ড কথা হলো আমরা এখানে ডাইলুট HCl নেবো, কনসেন্ট্রেটেড নেবো না, কারণ কনসেন্ট্রেটেড রিয়াকশান মানেই মনে রাখবে প্রচুর পরিমাণে এক্সোথার্মিক হয়, হিট তৈরি করে, এবং এতটা পরিমাণে হিট তৈরি করে যে আমার এই জায়গাটা এক্সপ্লোশন বা বিস্ফোরণ ঘটে যেতে পারে। তাই কোনোভাবেই কিন্তু আমি কনসেন্ট্রেটেড জিনিস নিয়ে কাজ করব না, আমরা কিন্তু ডাইলুট নিয়ে করব। তাহলে ক্লিয়ার? কনসেন্ট্রেট নিলে কী হবে, হিট তৈরি হতে পারে। এবার বলেছি আমি সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড কেন নেওয়া হয় না, কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া হয়। সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের দুটো সমস্যা আছে। নাম্বার ওয়ান হলো এরা একটা অক্সিডাইজিং অ্যাসিড, অক্সিডাইজিং অ্যাসিড, বাংলায় বলে জারক অ্যাসিড। অক্সিডাইজিং অ্যাসিড হলে কি হবে, এ কি করবে, যে হাইড্রোজেনটা তৈরি হয়েছে তার সঙ্গে রিয়াকশন করে H2O-তে কনভার্ট করে দেবে। নাম্বার টু, যে মেটালটা আমরা এখানে নিয়েছি, মানে জিঙ্ক। আচ্ছা, আর একটা কোশ্চেন, জিঙ্ক কেন নিলাম, অন্য কোনো মেটাল তো নিতেই পারতাম। সো জিঙ্ক মেটালটার উপর কি করবে, একটা অক্সাইডের কোটিং ফেলে দেবে, জিঙ্ক অক্সাইড বা ZnOর একটা কোটিং ফেলে দেবে। ফলে ফার্দার আর অ্যাসিড এসে এর সঙ্গে কোনো রিয়াকশান করতে পারবে না, ফার্দার অ্যাসিড এসে আর এটার সঙ্গে কোনো রিয়াকশান করতে পারবে না। তাই জন্য আমরা সবসময় এই নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডকে অ্যাভয়েড করি দুটো পয়েন্টের দিক থেকে। একটা হলো হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করে যাতে H2O না তৈরি করতে পারে, আর নাম্বার টু হলো জিঙ্কের উপর জিঙ্ক অক্সাইডের কোটিং ফেলে দেবে, ফলে আমার রিয়াকশানই হবে না খানিক বাদে, সেইটা যাতে না হয় তাই এই অ্যাসিডগুলোকে আমি অ্যাভয়েড করে চলি সবসময়। তাই আমরা নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডকে আমরা ইউজ করি না। একটা কথা বললাম যে জিঙ্ক নিয়ে করলাম, অন্য কোনো মেটাল নিলে কী হতো, দেখো সোডিয়াম পটাশিয়াম এগুলো নিলেও হতো, কিন্তু সমস্যাটা হচ্ছে এরা প্রচণ্ডভাবে এক্সোথার্মিক রিয়াকশান করে। কেন এক্সোথার্মিক রিয়াকশন করে, কারণ এরা প্রচণ্ড রিয়াক্টিভ মেটাল, রিয়াক্টিভিটি সিরিজ যদি দেখো সবার উপরে রয়েছে। সো এতটাই রিয়াক্টিভ, দেখবে যে ভেতরে সব বিস্ফোরণ সব ফেটে বেরিয়ে চলে গেছে একেবারে। তাই সোডিয়াম পটাশিয়ামকে অ্যাভয়েড করে জিঙ্কটা নিয়েই করা হয়। তাহলে জিঙ্ক যদি নেবো তাহলে পিওর নেবো, কিন্তু পিওর তো নিতে বলিনি, আমি বলেছি হয় ইমপিওর নেবো অথবা গ্র্যানুয়াল নেবো। গ্র্যানুয়াল মানে কি, মানে হলো একটা জিঙ্ক তার মাঝখানে ছিদ্র রয়েছে বা পোরাস রয়েছে, পোরাস সাইজ। ফলে কি হবে, তার সারফেস এরিয়া অনেক বেশি, মানে মনে করো একটা সলিড এরাউন্ড রয়েছে আর মাঝখানে ফুটো ফুটো থাকলে সেখানে অ্যাসিডগুলো সহজে ঢুকতে পারবে, ফলে সারফেস এরিয়াটা বাড়বে এবং রিয়াকশানটা অনেক ভালো হবে। তাই গ্র্যানুলার জিঙ্ক নেওয়া হয়ে থাকে। আর ইমপিওর জিঙ্ক কেন নেওয়া হয়, ইমপিওর জিঙ্ক নেওয়া হয় তার কারণ আছে। নাম্বার ওয়ান কারণ হলো, যদি পিওর জিঙ্ক নিই তার মধ্যে পোরাস থাকে না, মানে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে না, কিন্তু ইমপিওরের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে বা পোরাস হয়ে থাকে। আর একটু আগেই বললাম তোমাকে, যত বেশি পোরাস হবে, মাঝখানে যত ছোট ছোট ছিদ্র হবে, তত সেখানে অ্যাসিডগুলো আসবে এবং অ্যাসিডগুলো এসে সেখানে ভালো রিয়াকশান করতে পারবে। সো যত পোরাস হবে তত ভালো, কিন্তু পিওরের মধ্যে তো পোরাস হয় না, তাই পিওর জিঙ্ক আমরা ইউজ করি না। অ্যাডিশনালি আর একটা বলতে পারি, ইমপিওর জিঙ্কের মধ্যে মিশে থাকে কপার। কপার এখানে দুটো কাজ করে, একটা হলো যে কপার এখানে ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, ক্যাটালিস্ট হওয়ার জন্য রিয়াকশানটা কী হয়, ফাস্ট হয়, ঠিক আছে। আর একটা হলো ইলেকট্রোকেমিক্যাল কাপেল করে থাকে জিঙ্কের সঙ্গে, তাহলে জিঙ্কের সঙ্গে ইলেকট্রোকেমিক্যাল কাপেল করে থাকে এবং কপার থাকবার জন্য ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, এবং ইমপিওর নিলে তার মধ্যে পোরাস সাইজ হয়, তাই জন্য ইমপিওর বা গ্র্যানুয়াল জিঙ্ক আমরা ইউজ করে থাকি। ওকে, এবার ব্যাপারটা হলো এটাকে কেন পাইপটা একবারে তলা পর্যন্ত নিয়ে গেছে, তার মানে ক্লিয়ার তো, এটা গ্র্যানুয়াল কেন, পিওর কেন। ওকে, পাইপটাকে কেন একেবারে তলা পর্যন্ত নিয়ে গেছে, মনে করো তুমি তলা পর্যন্ত নিয়ে যানি, এখানে এত দূর পর্যন্ত রেখেছো, ঠিক আছে, অ্যাসিড পড়লো, এই যে হাইড্রোজেন গ্যাস যেটা তৈরি হবে না, সেটা এর মধ্যে ঢুকে যাবে ফট করে, কারণ তুমি তো তলা পর্যন্ত নিয়ে যাওনি, সে ফাঁকা পাচ্ছে, ফাঁকা পেলে এর মধ্যে ঢুকে যাবে, সেই অ্যাসিডের ওখানে হাইড্রোজেন গ্যাস মিশে একাকার হয়ে যাবে। তাই জন্য এটা একবার তলা পর্যন্ত নিয়ে যাওয়া হয় যাতে হাইড্রোজেন গ্যাস এর মধ্যে না ঢুকতে পারে। তাই জন্য আমার কাছে টিসলি ফানেলটা একবারে তলা পর্যন্ত থাকে, কিন্তু ডেলিভারি ফানেলটা আমার ওপর পর্যন্ত থাকে, তার কারণ হাইড্রোজেন গ্যাসগুলো যাতে এর মধ্যে ঢুকতে পারে, তাই জন্য এটা ওপর পর্যন্ত থাকবে, এটা তলা পর্যন্ত থাকে। ওকে, এবার দেখো গ্যাসটা এখানে এলো,
এতদূর পর্যন্ত মনে করো ওয়াটার ছিল, গ্যাসটা এসে ওপরে উঠে যাবে। এবার প্রশ্ন হলো গ্যাসটা ওপরে উঠবে কেন? তোমাকে দেখতে হবে ভেপার ডেন্সিটি কত, হাইড্রোজেনের টোটাল ওয়েট কত, হাইড্রোজেন ওয়েট 1 × 2 মানে 2। ভেপার ডেন্সিটির ফর্মুলা হলো তার যা ওয়েট তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, তার মানে 1। হাইড্রোজেনের ভেপার ডেন্সিটি হলো 1। আর যদি ইয়ারের মধ্যে দেখো, ইয়ারের ওয়েট হয় তোমার কাছে 28.8। ওকে, তার মানে ইয়ারের ভেপার ডেন্সিটি কী হবে? আমি কি একটু আগে কী বললাম না, তার ওয়েট /2। তাহলে কি বুঝতে পারলে? এটা হলো এয়ারের ভেপার ডেন্সিটি। ওকে, এটা হলো এয়ারের ভেপার ডেন্সিটি, আর এটা হলো হাইড্রোজেনের ভেপার ডেন্সিটি। সো হাইড্রোজেন কি এয়ারের থেকে হালকা। সো হাইড্রোজেন এয়ারের থেকে হালকা হওয়ার জন্য এ কী করে, ওপরটা প্রেসার দিয়ে এখানে হাইড্রোজেন গ্যাস ভরে যায়, হাইড্রোজেন গ্যাসে ভরে যায়। এবং যত হাইড্রোজেন গ্যাস ভরে যাবে জলের লেয়ারটা কী হবে, তত নিচে নেমে যাবে আস্তে আস্তে, তাই তো? কারণ উপরটা হাইড্রোজেন ভরছে, তো ওপরটা যত হাইড্রোজেন ভরবে জলের লেয়ারটা তত নিচে নেমে যাবে, এবং জলের লেয়ারটা যত নিচে নেমে যাবে এই সিলিন্ডারটা পুরো হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে। তাই জন্য বলা হয়েছে হাইড্রোজেনকে আমরা কালেক্ট করি লোয়ার ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার। ওকে, সো আশা করবো সমস্ত রকম পয়েন্ট যেগুলো থেকে আমাদের কোশ্চেন হতে পারে, যেগুলো আমরা ইন্ডাস্ট্রি ল্যাব প্রিপারেশনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, সেগুলো আমরা ডিসকাস করেছি। কিন্তু এগুলোর মধ্যে কতগুলো প্রিকশন নিতে হবে আমি একটু আগেই বলেছি। প্রথমে খানিকটা গ্যাসকে বাইরে বার করে দিতে হবে, কারণ খানিকটা গ্যাস মানে ওই তার সঙ্গে ওয়াটার মিশে রয়েছে। 2 নম্বর হলো এটাকে এয়ার টাইট করতে হবে, যাতে বাইরে থেকে না এর মধ্যে অক্সিজেন আসতে পারে। রাবারের ব্যান্ড বা গার্ডার যেটা দেবে সেটা টাইটলিভাবে থাকতে হবে। 3 নম্বর হলো হাইড্রোজেনকে আমরা আইডেন্টিফাই কী করে করি বলো তো? হাইড্রোজেনকে যদি কোনো সিলিন্ডারের মধ্যে রাখো, একটা যে স্টিক নিয়ে যাও, বার্নিং স্টিক, দেখবে স্টিকটা নিভে গেছে কিন্তু গ্যাস জারটা জ্বলছে। তাহলে হাইড্রোজেন প্রচণ্ডভাবে কিন্তু মানে কী হয়, বার্ন হতে পারে সহজে। ওকে, বুঝতে পারলে আমি এক্সপেরিমেন্টটা কী বললাম? তুমি মনে একটা সিলিন্ডারের মধ্যে তুমি একটা দেশলাই কাঠি নিয়ে গেছো, তো দেশলাই কাঠি কী আছে, দেশলাই কাঠিটা কী রয়েছে, দেশলাই কাঠিটা দেখবে খানিকক্ষণভাবে নিয়ে গেলে দেশলাই কাঠি দেখবে নিভে গেছে, কিন্তু এই গ্যাস সিলিন্ডারে যে গ্যাসটা রয়েছে জ্বলছে। তো এরকম যদি ঘটে থাকে তার মানে বুঝতে হবে সেই গ্যাসটা ছিল হাইড্রোজেন গ্যাস। ওকে, সো এই হাইড্রোজেন গ্যাসটা প্রচণ্ডভাবে জ্বলতে পারে সহজে, তাই আমাকে সবসময় ইনফ্লেমেবল গ্যাস কিন্তু মানে আশপাশে যেন কোনো বার্নিং স্টিক বা কোনো কিছু না থাকে সেটা আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। সো এইভাবে আমরা ল্যাবরেটরি প্রসেসে আমরা হাইড্রোজেন গ্যাসকে আমরা প্রিপেয়ার করতে পারি। এর পরের অংশে আমরা দেখব ইন্ডাস্ট্রিয়াল মেথডে কী করে আমরা হাইড্রোজেন গ্যাসকে প্রিপেয়ার করব। ইন্ডাস্ট্রি মেথডে যদি দেখবার চেষ্টা করো কিভাবে প্রিপেয়ার করা যায়, তোমার কাছে 3টে প্রসেস আছে। একটা হলো বোস প্রসেস, একটা হলো ইউনিনোর প্রসেস, একটা হলো লেন্স প্রসেস। এই প্রসেসটাকে আমি শর্টে বলি বুলবুল প্রসেস। বুলবুল, দেখো প্রথম ওয়ার্ডগুলো, প্রথম লেটারগুলো। ওকে, এখন এই 3টে প্রসেসের মধ্যে আমরা এই সেকেন্ড যে প্রসেসটা রয়েছে, এই প্রসেসের সাহায্যে আমরা পিওর হাইড্রোজেন গ্যাস পেতে পারি। কিন্তু লার্জ স্কেলে যদি আমাকে হাইড্রোজেন প্রসেস পেতে হয় তখন আমাকে হয় বোস প্রসেস নয় লেন্স প্রসেসের ক্ষেত্রে আমাকে আসতে হবে। সো আমি প্রথমে আসছি কিভাবে আমরা পিওর হাইড্রোজেন গ্যাস পাবো। তো আমার কাছে প্রথম প্রসেসটা হলো ইউনিনোল প্রসেস। এই প্রসেসের সাহায্যে হাইড্রোজেন পেতে হলে আমাকে যেটা করতে হবে রিয়াকশানটা, সেটা হলো অ্যালুমিনিয়ামের সঙ্গে যে কোনো একটা অ্যালকালি রিয়াকশান করাতে হবে। অ্যালকালি মানে কি, ওয়াটার সলিউবল বেস, NaOH হতে পারে, KOH হতে পারে। এই রিয়াকশানটা করলে আমার কাছে যেটা তৈরি হবে, একটা মেটা অ্যালমোনেট তৈরি হয়, মেটা অ্যালমোনেট, এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এই প্রসেসে যে হাইড্রোজেনটা পাই সেটা হলো পিওর হাইড্রোজেন পেয়ে থাকি। কারণটা হলো বলছি, বুঝতেই পারবে, যেমন মনে করে অ্যালুমিনিয়ামের সঙ্গে NaOH রিয়াকশান করছে একটা, তাহলে কী হবে, NaAlO2 এবং কী হবে, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এটা একটা সলিড কম্পাউন্ড, এটার নাম হলো কি মেটা অ্যালমোনেট বলেছিলাম। তাহলে মেটালটা কি, সোডিয়াম, তার মানে হবে সোডিয়াম মেটা অ্যালমোনেট।
সেটা যেহেতু সলিড, এটা একটা গ্যাস, ফলে দুজনকে সেপারেট করা খুব সোজা, এবং সেপারেট করা সোজা হওয়ার জন্য এখানে যে হাইড্রোজেনটা পাবো সেই হাইড্রোজেনটা অনেকটা পরিমাণে পিওর পাবো। তোমার যদি মনে হয়ে থাকে যে এবার দেখো এই রিয়াকশানটাকে যদি তুমি ব্যালেন্স করতে চাও তখন কিন্তু একটু ওয়াটার নিতে হবে, কারণ NaOH তো বেসিক্যালি অ্যালকালি বলেছি। অ্যালকালি মানে কি? ওয়াটার সলিউবল বেস। এটা ভালো করে বুঝে নাও, ওয়াটার সলিউবল বেস, অর্থাৎ যে বেসটা ওয়াটারের মধ্যে রয়েছে, অর্থাৎ বেস প্লাস ওয়াটার থাকতেই হবে। তো যদি ব্যালেন্স করতে হয় আমার কাছে ওয়াটার অবশ্যই লাগবে। সো যদি ব্যালেন্স করতে হয় এখানে 2 বসবে, এখানে 2 বসলো, ঠিক আছে। সোডিয়াম অ্যালমোনেট তৈরি হলো এখানে, মানে 2 মোল সোডিয়াম অ্যালমোনেট তৈরি হবে এবং 3H2 তৈরি হবে। ওকে, সো যেটা অ্যালমোনিয়াম নিয়ে করেছি একই কাজ আমরা অ্যালমোনিয়ামের সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গেও করতে পারি। তখন এই সোডিয়ামের জায়গায় পটাশিয়াম আসবে, অ্যালমোনেট তৈরি হবে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এবার যদি ব্যালেন্স করতে হয় রিয়াকশানটাকে, যদি ব্যালেন্স করতে এখানে 2 বসালে, এখানে 2H2O করে দিলে, ওকে, আগের মতনই পুরো করলাম, এটা 2, এটা হবে 3। সো এই প্রসেসের সাহায্যে আমরা খুব সহজে হাইড্রোজেন তৈরি করতে পারি এবং হাইড্রোজেনটা পিওর ফর্মে আমার কাছে থেকে থাকে। এবার আমরা আসছি বোস প্রসেসের সাহায্যে। এখানে দুটো স্টেপ থাকবে, একটা হলো স্টেপ 1, একটা হলো স্টেপ 2। ওকে, স্টেপ 1টাকে আমরা বলি ওয়াটার গ্যাস ফর্মেশন। এই ওয়াটার গ্যাস জিনিসটা কি না, প্রথমে কোক নেওয়া হয়। কোক মানে কিন্তু কোকোকলা না, কার্বন কিন্তু বেসিক্যালি। হ্যাঁ, কোক নেওয়া হয়, তার মধ্যে স্টিম নেওয়া হয়, নিকেল ক্যাটালিস্ট নেওয়া হয়, ফলে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন তৈরি হয়। এই জিনিসটাকে বলা হয় ওয়াটার গ্যাস। এটাকে সিন গ্যাসও বলা হয়ে থাকে বা সিনথেটিক গ্যাসও বলা হয়ে থাকে। তুমি বলবে কেন সিনথেটিক গ্যাস বলা হয়ে থাকে? যদি এর সঙ্গে রিলেটেড নয় তবু আমি বলে রাখি কেন সিন বা সিনথেটিক গ্যাস বলা হয়। কারণ এই যে ওয়াটার গ্যাসটা তৈরি হলো, এই ওয়াটার গ্যাসকে যদি আমি জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইডের সঙ্গে রিয়াকশান করে হিট করি, তখন আমার কাছে যেটা তৈরি হয় সেটা হলো মিথানল। এবং অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে একেবারে প্রাইমারি, মানে প্রথম ডিগ্রি অ্যালকোহল একেবারে হলো মিথানল। তো আমার কাছে অর্গানিক কম্পাউন্ড তৈরি হচ্ছে, তাই এটাকে সিনথেটিক গ্যাস বলা হয়ে থাকে। এবার কি হয়, এই যে ওয়াটার গ্যাসটা তুমি পেলে, এই ওয়াটার গ্যাসকে জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইডের সঙ্গে রিয়াকশান করা হয়, করলে এটা তুমি পেলে। ওকে, এবার কি হয়, এই স্টেপ টুতে আমি আসছি। এই যে ওয়াটার গ্যাসটা রয়েছে, এই ওয়াটার গ্যাসকে মধ্যে বাইরে থেকে একটু স্টিম নেওয়া হয়, মানে H2O নেওয়া হয়, এবং ক্যাটালিস্ট হিসাবে Fe2O3 এবং Cr2O3 নেওয়া হয়। টেম্পারেচার 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই টেম্পারেচারের মধ্যে তোমার কাছে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। কিন্তু দুটোই গ্যাস মিশে যেতে পারে, তাই যাতে না মিশে যায় তাই জন্য কী হয়, আরেকটু জল নেওয়া হয়। জলের মধ্যে পাঠালে কী হবে, এই কার্বন ডাই অক্সাইড ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে H2CO3 ফর্ম করে যায়, ফলে হাইড্রোজেন গ্যাসটাকে সেপারেট করে নিতে আমি সহজে পারি। ওকে, এবার আমরা পড়বো সেটা হলো লিন্স প্রসেস। এই লিন্স প্রসেসটা হলো কি না, লিন্স প্রসেস হলো আয়রন প্লাস স্ট্রিম নিয়ে হাইড্রোজেন গ্যাস প্রিপেয়ার করা হয়। রিয়াকশানটা কি না, Fe প্লাস H2O, টেম্পারেচার থাকে প্রায় 500 থেকে 800 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রিয়াকশানের ফলে তৈরি হয় Fe3O4 প্লাস 4H2। এই Fe3O4 হলো একটা মিক্সড অক্সাইড। এই মিক্স অক্সাইড মেনলি হলো FeO এবং Fe2O3 মিক্সার। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে কি, যে মিক্সড অক্সাইডটা পেয়েছো, ঠিক আছে, সেটা আমি আসছি। এটাকে মনে করলে আবার তুমি এইখানেও কনভার্ট করে দিতে পারো, অর্থাৎ এই প্রসেসটা রিসাইকেল করা হয় কী দিয়ে, কার্বন মনোক্সাইড অথবা হাইড্রোজেন দিয়ে যদি রিডাকশান করা হয়, আবার এটা আয়রনে কনভার্ট হয়ে যেতে পারে। এবং এই যে হাইড্রোজেনটা পেলাম, এই হাইড্রোজেনটা হলো লেন্স প্রসেসের সাহায্যে পেলাম। আর এই রিসাইকেল প্রসেসটাকে বলা হয় ভিভিফ্যাকশন প্রসেস। তাহলে লিন প্রসেসের ক্ষেত্রে যে প্রোডাক্টটা তৈরি হয় সেটাকে আবার রিজেনারেট করে রিঅ্যাক্ট্যান্ট করা হয়, অর্থাৎ প্রসেসটা একটা রিসাইকেল প্রসেস। সো ফ্রেন্ড, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের ক্ষেত্রে আমার কাছে পিওর পাওয়া যেতে পারে ইউনিনন্স প্রসেসের সাহায্যে, কিন্তু বোস এবং লেন্স প্রসেসের সাহায্যে আমরা লার্জ পরিমাণে
হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে পারি। আর এই পুরো প্রসেসটাকে বলা হয় বুলবুল প্রসেস। সো ওভারঅল যদি আমরা তাকাই, আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস এবং ল্যাবরেটরি প্রসেসে যত রকম পসিবল কোশ্চেন হতে পারে সব কিছু নিয়ে ডিসকাস করেছি। আশা করব হাইড্রোজেন সম্পর্কে কোনো ডাউট থাকা উচিত না। নমস্কার, আন্তরিক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।